আর ওই যে কি বলবো আর কি, ফার্স্ট অফ অল আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, হ্যাঁ? আচ্ছা। আমি গ্রামাটিক্যাল টপিক গুলা আজকে একটু তোমরা রাইট ডাউন করো তো টপিক গুলো। আমরা গ্রামার টপিক গুলা খুব দ্রুত শেষ করে আমরা পরে প্র্যাকটিস এন্ড রাইটিং সেশন নিয়ে চলতে থাকবে আর কি। গ্রামারটা দ্রুত শেষ করলে আমার টেনশনটা ফ্রি হয়ে যায় আর কি। গ্রামার টপিক গুলো একটু সিরিয়ালি লিখো, তো আমিও লিখি তোমরাও লিখো, দেখি কয়টা টপিক আছে, কয়দিন লাগবে। আচ্ছা। দাঁড়াও আমি লিখতেছি, তোমরা সিরিয়ালি খাতায় সুন্দর করে নোট করে ফেলো কোন কোন টপিক লাগবে আমাদের। নাম্বার ওয়ান হচ্ছে নাউন, and number two pronoun, number three adjective, and number four হচ্ছে adverb, number five হচ্ছে preposition, number six subject verb agreement, number seven sequence of tense, number eight শুধু tense, number nine right form of verbs, number 10 degree of comparison, degree of comparison, number 11 positive part, 12 subjunctive, 13 antagonists, conditional sentence, 14 আমার মাথায় আর কোনো টপিক আসতেছে না। তোমাদেরকে আর কোনো টপিক আসতেছে মাথায়? লস। ভয়েস, তারা তারা আসতেছে, ভয়েস। স্যার ভয়েস। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার প্রেজ, তারপর হচ্ছে তোমার ক্লজ, প্রেজ ক্লজ, 17 হচ্ছে তোমার আর্টিকেল, আর্টিকেল, ইনভার্সন। 18 স্যার ইনভার্সন, হ্যাঁ ইনভার্সন, ইয়েস 19 নেরেশন, নেরেশন, তাহলে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ বলো। রিটার্নডেন্সি। না ওগুলা তেমন কোনো টপিক না। আচ্ছা রিটার্নেসিকেও লিখি,
দাঁড়াও, রিডান্ডেন্সি। সেন্টেন্স কারেকশন। ওগুলা কোনো টপিক না তো রে ভাই। সেন্টেন্স কারেকশন, তারপরে তোমার ওই যে পিন পয়েন্ট এরর, ওই যে মাহিয়া একবার ক্লাসে করেছিল ওই যে কারেকশন জি স্যার, করেছিল। জি স্যার। তুমি তো ওইটা কোন আমাদের সাথে, গত বেচের হস্টেলে সাথে করেছিলা? ছিল এটা কি লাস্ট বেচের সাথে করেছিল না এটা তোমরা ইয়েদের সাথে করেছিলা? ওয়ামিল, সাম্মি, ওদের সাথে, স্বাধীন, ভাইয়াদের সাথে। ওদের সাথে। মানে গত বছর, আগের বছরেরটা, তাই না? জি, হুম হুম হুম। ফার্স্ট ইয়ারের সময় আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি। রাইট রাইট। তো ওইটা তোমার ইয়ে টপিক ছিল না, ওই যে মানে ওগুলো কোনো গ্রামাটিক্যাল টপিক না, এগুলো হচ্ছে সব টপিক পারলে ওই টপিক গুলো পারা যায়, মানে এগুলো হচ্ছে ভুল চিহ্নিত করা আর কি। কারেকশনও আজকে ভুল চিহ্নিত আমাদের করা, ছিল। পিন পয়েন্ট এররও ভুল চিহ্নিত করা আর কি। ওগুলো আমরা অনেক এনজয় করবো। আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক কোশ্চেন আছে, তোমরা প্র্যাকটিস করবা। সব ঠিকঠাক থাকলে সবই চলবে। চলো, তাহলে এখানে আমরা দেখছি 20টা টপিক। এখন এখান থেকে আমরা একটা টপিক পড়ে ফেলেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? জি স্যার। এটি সবচেয়ে বড় টপিক ছিল অ্যাকচুয়ালি, মানে মোটামুটি এটা একটা হিউজ টপিক ছিল। এবং এখন আমরা একটু ডে গুলা কাউন্ট করি, দেখো কয়টা ক্লাস লাগে আমরা একটু দেখি। নাউন আমাদের ইনশাল্লাহ একটা ক্লাসে শেষ, প্রোনাউন একটা ক্লাসে শেষ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুইটা একটা ক্লাস। গুইনে কিন্তু কয়টা ক্লাস লাগে, হ্যাঁ, নাউন প্রোনাউন হচ্ছে দুইটা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মিলে হচ্ছে একটা, তাহলে কয়টা? তিনটা। প্রেপোজিশনে আমাদের দুইটা ক্লাস লাগবে, কয়টা হয়েছে? পাঁচটা। সিকুয়েন্স অফ একটা, আমরা ক্লাস করে সিকোয়েন্স অফ টেন্স লাগবে একটা, তাহলে ছয়টা। টেন্স লাগবে একটা, সাতটা। রাইট ফর্ম ভার্বস লাগবে একটা, আটটা। আচ্ছা, ডিগ্রি লাগবে একটা, নয়টা। পজিটিভ ভার্ব, সাবজাংটিভ, কন্ডিশনাল তিনটায় মিলে একটা, কয়টা হয়েছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দিন হয় 10টা আমার। মনে হয়। 10টা। ভয়েস একটা ক্লাস লাগবে 11টা, প্রেস একটা, ক্লোজ একটা, তাহলে কয়টা? 13টা না? হুম। আর্টিকেল একটা, তাহলে 14টা। ইনভার্সনটা ওই যে ওইখানে চলে যাবে, ওইটা তাহলে এখানে ধরো না। ন্যারেশন একটা, রিডান্ডেন্সি ওইখানেই চলে যাবে। তার মানে মোট কয়টা ক্লাস লাগতেছে আমাদের? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। 14টা। তার মানে আমি চেষ্টা করব, তোমরা কি বলি মন দিয়ে শোনো। কখনো আমি রবি মঙ্গল বৃহস্পতিতে যদি তোমার রাতে ফ্রি থাকি, ধরো আমি ওই যে আইএস এর কোনটাকে কিছু স্টুডেন্ট পড়াই, মানে এরা আইএস দিবে কিন্তু তোমার পারে না আর কি, একদম কিছুই পারে না, এরকম 2-3 জন স্টুডেন্ট পড়াই। তো রবি মঙ্গল বৃহস্পতি শিডিউল থাকে। আমি যখন ফ্রি থাকবো আমি গ্রুপে মেসেজ দিব। তোমাদের তো রবি মঙ্গল বৃহস্পতি রাতে কোনো কাজ নাই নাকি? তার মঙ্গলবারে আমার রাতে পরীক্ষা থাকে। তাহলে মঙ্গলবার বাদ দিলাম, বৃহস্পতিবার বা সরি রবিবার একটা দিন আমরা আপাতত বাড়াই নিই, আচ্ছা স্যার। যেমন কালকে রাতে। মানে আচ্ছা। বাড়াই নিলে আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, গ্রামাটিক্যাল টপিক গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ হলে আমরা ঘুমায়া প্র্যাকটিস 15টা ক্লাস থাকবে। হুম 15টা ক্লাস লাগবে। ওই তো 15টা ক্লাস। আমরা যদি মনে করো সপ্তাহে একটা ক্লাস বাড়াই নি, 4টা করে করি, তাহলে তো 1 মাসের ভিতরে আমাদের গ্রামারটা শেষ হয়ে যাবে, তাই না? জি স্যার। আর এটা শেষ হয়ে গেলে আমরা পরে ধুমায়া, অনেক কোশ্চেন আছে আমার কাছে, ইউ ক্যান নট ইমাজিন, কল্পনা করতে পারবো না, অনেক কোশ্চেন প্র্যাকটিস করলাম প্লাস পাশাপাশি। ধরো তখন আমাদের রুটিন হবে, আমরা ব্যালেন্স করবো। 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে ধরো 40 মিনিট প্র্যাকটিস করবো, বাকি বাকি সময়টা আমরা পেপার, ওই যে মাহিয়া জানে এটা, আমি কিন্তু নিউজ পেপার সুন্দর করে করে পড়াই। নিউজ পেপার প্র্যাকটিস করলাম, তারপরে নিউজ পেপার প্র্যাকটিস করলে আমাদের রাইটিং আমরা স্মার্ট হয়ে যাবো, সবকিছু মিলে একটা স্পেশাল ব্যাপার স্যাপার হবে। কেমন? চলো আজকে আমরা তাহলে ওই টপিক গুলা ধরি। এখানে একটা টপিক লেখা হয় নাই, একটা টপিক আছে, দাঁড়াও। তো আরো একটা আসতে পারে, আমার মাথায় আর নেই, মনে হয় না আর আছে, যদি আসে তাহলে আসলো এমবেডেড কোশ্চেন। হ্যাঁ, জি স্যার, এটা আমি ভাবছিলাম, কিন্তু আমাদের এখানে তো এটা ক্লসের মধ্যে পড়াইছে, আমি ভাবছি এটা মনে হয় ক্লসের কোনো টপিক। বলতে পারো, কিন্তু এটা আলাদা করে করতে হয় আর কি। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমরা শর্ট শর্ট ছোট্ট ছোট্ট টপিক গুলা শেষ করব। প্রথমেই আমরা আজকে, তোমাদের মধ্যে কোনটা বেটার হয়, আজকে কি আমি ফার্স্টেই টপিকে চলে যাব নাকি হচ্ছে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্র্যাকটিস করে দেন টপিকে যাব? প্র্যাকটিস করান। প্রথমে একটু প্র্যাকটিসই করি, ভালো লাগবে। চলো,
হ্যাঁ, যাই প্র্যাকটিস করবা সব বিসিএস বিভিন্ন জব মানে খুব আসে না এরকম কোনো কোশ্চেন নেই, সব হচ্ছে প্রিভিয়াসে আসা। হ্যাঁ, চলো লেটস গেট স্টার্টেড। We are going to start with full rhythm. First of all, first question: the poor dash not always dishonest. স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? জি Are স্যার। not The poor are not always dishonest. Thank you. বুঝতে পেরেছো কিভাবে? স্যার দা পোর হচ্ছে এখানে গরিবদের বোঝাচ্ছে। আমি এটা কিভাবে ব্যাখ্যা দিয়ে দেই নাই তো, আমি বলছি দা প্লাস অ্যাডজেক্টিভ সমান Adjective প্লুরাল। তেল বসে তাহলে হচ্ছে ওইটা একটা নাউন হয়ে যায় এরকম। হ্যাঁ, প্লুরাল কমন নাউন। কি নাউন বলো? পুরার কমন নাউন। দা পোর, দা রিচ, এগুলো সব প্লুরাল কমন নাউন হয়ে যায়, অ্যাডজেক্টিভ তখন নাউন হয়ে যায় তার আগে দা ব্যবহার করলে। সো এখানে এটা হবে দা পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। ফাইন, থ্যাংক ইউ। নাম্বার 2, দোজ দ্য টাইপ আই লাইক, বলো কি হবে? আর নট। থ্যাংক ইউ। কারণ ওই যে তোমরা তো জানো দিস দোজ এই পাঁচটা লেটার দিয়ে দুইটা প্লুরাল, আর দিস দ্যাট সিঙ্গুলার, তাই না? জি স্যার। প্লিজ হবে না, আর হ্যাভ তো আর কোনো নেই। দোজ হ্যাজ দ্য টাইপ না দোজ ইজ দ্য টাইপ বা আর দ্য টাইপ? হ্যাজ অর্থ তো হচ্ছে, হ্যাভ এর অর্থ তো আছে। আমি পছন্দ করি আছে নাকি এগুলোই সেই ধরনের যেগুলো আমি পছন্দ করি, এগুলা হয় ওই ধরনের যা আমি পছন্দ করি। স্যার হ্যাভ হবে কারণ দোষটা তো পাস্টে বসে না, পাস্টে হয় দোষ। হ্যাভ কি পাস্ট? স্যার হ্যাভ তো ওই যে পারফেক্ট বোঝায় না। তো কি হয়েছে, পারফেক্ট কি পাস্ট নাকি? স্যার প্রেজেন্ট থেকে তো একটু আগে এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, এবার মন দিয়ে শোনো আমি কি বলি। এখানে দোজ হ্যাভ নট দ্য টাইপ পরে আই লাইক, তুমি এটা বাক্য কিভাবে মিলাবা? দোজ মানে তাদের বা ওগুলার, ওগুলার হ্যাভ নট দ্য টাইপ মানে এই ধরনের নাই, আই লাইক আমি পছন্দ করি। বিষয়টা তো এরকম না। আমি বলবো যে এই যে পর্দাগুলা, দিস আর দ্য বেলস দ্যাট আই লাইক বা শুধু আই লাইক, তাহলে আর দ্য টাইপ। এটার বাক্যটা একটু সিম্পল তোমাকে বুঝাই যে মানে তুমি বলতেছো যে ওইগুলা ওই ধরনের না যা আমি পছন্দ করি, বুঝছো বিষয়টা? দোজ আর নট দ্য টাইপ আই লাইক, এখানে মনে মনে দ্যাট আছে। হ্যাঁ, দ্যাট কনজাংশন হিসেবে যে দ্যাট ওইটাকে হাইড রাখা যায়, এখানে মনে মনে দ্যাট আছে। নাম্বার 3 বলো। আর এর নাম্বারটা না, 3 হবে ডি। ঢাকা, কারণ থ্যাংক ইউ। ঢাকা স্কুলস বলছে। সাবজেক্ট হচ্ছে স্কুল, তাহলে এটা প্লুরাল আছে না, স্কুলস। হ্যাঁ, আর ইন হবে। আর দেয়ার এনি আর নার্সিং চিটাগং এ, স্কুল। বলতে কি জীবনে অ্যাট হবে, অন হবে নাকি ইন চিটাগং? ইন হবে, ইন। আমরা জানি যে কোনো একটা স্থান থাকলে ওই স্থানের পূর্বে ইন বসে, যে কোনো একটা স্থান থাকলে। এখানে ব্যতিক্রম কি কি? তোমার ওই এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস স্টেশন, ছোট্ট এগুলা স্পেসিফিক ছোট স্থান, এগুলার পূর্বে এট বসে। এট দ্য রেল স্টেশন, এট দ্য বাস স্টেশন, এট দ্য এয়ারপোর্ট। কিন্তু নর্মালি জি, তুমি যদি বলো আই লিভ ইন বোয়াকুর, আই লিভ ইন নরসিংদী, আই লিভ ইন হাসনাবাদ, মানে একটা স্থান হলে সেখানে ইন বসে। দুইটা স্থান হলে তখন ক্যালকুলেশন করতে হয়, ছোটটার পূর্বে এট, বড়টার পূর্বে ইন। বাট একটা স্থান থাকলে ইন বসে। আর চিটাগাং তো ছোট স্থান না, তাই না? হ্যাঁ, ই নাম্বার দেখো দুই জায়গায় আছে, সি নাম্বারও আছে, ডি নাম্বারও আছে। তো আমাদের এখানে তখন ভার্ব চিন্তা করতে হবে। আর তোমরা জানো দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে সাব ভার্বের পরে থাকে সাবজেক্ট, মানে এই যে নার্সিং স্কুলস, এই এনি নার্সিং স্কুলস হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের প্লুরাল আছে যেন আর অ্যান্সার করতে হবে। প্লুরাল আর এই জন্য আর হবে। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এভরিবডি ফ্লাওয়ার্স, লাভ, লাভস লাইক, লাইকিং। বি হবে, বি। বাংলাদেশ, থ্যাংক ইউ। লাভস, কারণ আমরা জানি যে কোনো বডি, যে কোনো থিং, যে কোনো ওয়ান, এগুলো সিঙ্গুলার, তাই না? তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব হচ্ছে লাভস। আর ডি নাম্বার তো একদম মানে আউট অফ সিলেবাস, তাই না? লাইকিং নন সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ওয়াজ আর কিছু নেই। এরপর এসো নান, হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। ইজ হবে স্যার, ইজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ইজ হবে কারণ আমরা বলছি যে কোনো ওয়ান
যে কোনো বডি, যে কোনো থিং, এই যেখানেও তো ওয়ান আছে নানের ভিতরে, বুঝছি? জি স্যার। দে অল আর সিঙ্গুলার, সো যেহেতু সিঙ্গুলার, আবার আমরা তন্নির মতো নানকে পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। সো অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। নান ইজ হেল্পলেস, কেউই অসহায় না, বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, কারণ তারা সবসময় চেষ্টা করতে পারে, তার মানে হেল্পলেস হওয়ার সুযোগ নেই। At least we can try. There আর are there are any বি cars হবে। in the street? বি Thank you. বি Cars, cars না, cars. There আছে, সাবজেক্ট পরে থাকবে cars. Are there any cars in the street? Okay. A number of Has been. refugees. হ্যাজ বিন। Thank you. হ্যাজ বিন। Has হবে, তাই না? জি স্যার। এ হবে না কি বি? বি বি। থ্যাংক ইউ, কারণ ভুল করেছো। হ্যাঁ হ্যাভ, ডি নাম্বার হবে, তাই না? এ নম্বর আছে না স্যার, এ নম্বর অনুযায়ী বার পাবো না? আ নাম্বার অফ এর পরে রুলস কি ছিল, সব প্লুরাল মনে আছে? আ নাম্বার অফ প্লাস সব প্লুরাল লিখে দিছি না? এ নাম্বার অফ সব প্লুরাল এ কি নাম্বার জানি অফ স্যার প্লাস সব বলে। প্লুরাল। এ নাম্বার অফ বুকস। তাই না? ও আচ্ছা স্যার। হ্যাঁ, আ নাম্বার অফ এর পরে সবকিছু প্লুরাল, আর দা নাম্বার অফ এর পরে শুধু ভার্বটা সিঙ্গুলার হয়। এবং দা নাম্বার অফ আবার তন্নির ভিতরেই প্রথম ওই যে টি দিয়ে দা নাম্বার অফ ছিল। তন্নির নিয়মটা কি? নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার। কিন্তু এ নাম্বার অফ প্লাস ছিল সব প্লুরাল, নাউন ও প্লুরাল, ভার্ব ও প্লুরাল। তাহলে এ নাম্বার অফ রিফিউজিস হ্যাভ বিন টার্ন ব্যাক এট দ্য বর্ডার। বুঝছি। নেক্সট, সুমি এন্ড বকুল ফ্রেন্ডস when I studied in school. ওয়ার। এর আর হতে পারে না? when I studied in school মানে যখন পড়তো। থ্যাংক ইউ। আগে তো ফার্স্ট বুঝাইছে। এটা তো একটা ক্লোজ পাস্টে আছে, আমি যখন স্কুলে পড়তাম তখন তারা বন্ধু না বন্ধু ছিল? ছিল। So, where? Yeah. It is you who to blame, যাকে দোষারোপ করা যায়, দোষারোপ করতে হয়। বলো। এটা সি নাম্বার। সি নাম্বার। সি, তাই না? ইস। থ্যাংক ইউ, ভুল করার জন্য ধন্যবাদ। এটা আর হবে। এই যে দেখো, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন না? হ্যাঁ। তো আমি বলছি না সবসময় তার আগের শব্দ অনুযায়ী ভার্ব হয়, ও হ্যাঁ। তাই না? ইট ইজ ইউ হু আর টু ব্লেম। যদিও ইজটা বলতে আরাম লাগে, মানায়, কিন্তু আরাম লাগলে তো হবে না। আচ্ছা বলো, এটা রিলেটিভ প্রোনাউন, এইটার ইউর পরিচয় দাও। ইউর প্রোনাউনই হয় স্যার, রিলেটিভ প্রোনাউনের আগে যেটা হবে ওইটা অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। antecedent, thank you. তাহলে the verb after relative pronoun always follow antecedent. The verb after relative pronoun always follows antecedent. সবসময় antecedent কে ফলো করবে। antecedent সিঙ্গুলার হলে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সিঙ্গুলার, antecedent প্লুরাল হলে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব প্লুরাল। ওকে, নেক্সট, $50,000 a big amount of money. ইজ ইজ Thank এ you. বিগ অ্যামাউন্ট অফ মানি। কারণ অর্থ, সময়, দূরত্ব, তাই না? অর্থ, সময়, দূরত্ব, এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। থ্যাংক ইউ। ইট ইজ ইউ পে ফর দ্য লস, সেম কোশ্চেন এটার মধ্যে। হ্যাঁ, আর হু আর পে ফর দ্য লস। ও এখানে মানে একটা শব্দ তাহলে মিসিং হয়ে গেছে, এখানে টু আছে আর কি, যাকে করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে আর কি, লস, ক্ষতির জন্য পে করতে হবে। ইট ইজ ইউ হু আর টু পে ফর দ্য লস। 50 miles a long distance. ইজ হবে না, হ্যাঁ, থ্যাংক ইউ, দূরত্ব বুঝিয়েছে, দূরত্ব বুঝিয়েছে। ডিস্টেন্স, মাইলস, কিলোমিটার্স, এদের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার। 2/3 of the children present in the function. ওয়ার। ওয়ার। থ্যাংক ইউ, কারণ হ্যাভ তো হওয়ার সুযোগ নাই, এখানে তো ছিল, উপস্থিত ছিল বুঝাচ্ছে, প্রেজেন্ট ইন দা মিটিং ফাংশন। তাহলে ওয়ার, কারণ আমরা এটা কিসের রুল যেন পড়েছিলাম, ফ্র্যাকশন, ভগ্নাংশের, তাই না?
জি স্যার। আর বাংলাদেশের রুল ছিল যে এই ফ্র্যাকশনের পরে নাউন অনুযায়ী ভার্ব হয়। নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। এখানে চিলড্রেন আছে, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, এজন্য ভার্ব হয়েছে প্লুরাল ওয়ার্ড। জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু অন টাইম, বলো তো। ইজ হবে স্যার। আর হবে আপনি না আর বলছেন হবে, এখানে তো পুরোটা থ্যাংক ইউ, রিলেটিভ থ্যাংক ইউ। প্রনাউন। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরে ফেলছো, এই যে বয়েজটা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, এই জন্য আর, তাই না? ভার্ব জি হবে। স্যার। জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু আর অন টাইম। এই বাক্যের সামারিটা আমাকে বুঝাই দাও তো, মানে অর্থটা কি, কি বুঝাচ্ছে আসলে, কি মিন করছে? মানে অনেকগুলো ছেলের মধ্যে জয়ী ছিল একজন যে কিনা সময় মতো উপস্থিত ছিল বা কিছু একটা করছে। থ্যাংক ইউ। মানে যারা যারা সময় মতো উপস্থিত হয় তাদের মধ্যে জো একজন। হুম। হু আর অন টাইম মানে এই বয়েজ আর অন টাইম, মানে ওই ছেলেরা মানে সময় মতো একত্রিত হয়, ওখানে হচ্ছে জো একজন ওইগুলোর মধ্যে, বুঝছো? জি স্যার। Each of the students who filled out the admission form dash the test, কি হবে বলো? Have appeared at the test, has appeared at the test, are appearing at the test, is appearing at the test. আচ্ছা, এটা নিয়ে আমার কাছে আলহামদুলিল্লাহ, আমার কাছে এই টেস্ট নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো ইনফরমেশন আছে। এগুলো আমার পার্ট বাই পার্ট ডিফারেন্ট টিচার্সদের কাছে আমার ব্রেন এগুলো নোট করেছে। তোমরা এগুলা শিখো, এগুলো তোমরা কোচিং কোচিং এ পাবা না, চিন্তা করো লাভ নেই। পরীক্ষা দেওয়া, পরীক্ষায় টেস্ট মানে তো পরীক্ষা, বা আমরা এক্সামও বলতে পারি, তাই না? জি স্যার। তো এখানে প্রথম কথা হচ্ছে পরীক্ষা দেওয়া ইংরেজি কি বলতো? পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দেওয়া ইংরেজি কি বলো? গিভ। তাহলে পরীক্ষা দেওয়া গিভিং। গিভিং। থ্যাংক ইউ। এখন তোমরা উল্টা চিন্তা করো, উল্টা উল্টা করলে অ্যান্সার হয়ে যাবে। এখন তোমাদেরটা হয় নাই, তাহলে উল্টা চিন্তা করো। দেওয়ার বিপরীত কি? নেওয়া। নেওয়া ইংরেজি কি? টেক। তাহলে টেক এক্সাম, টেক টেস্ট, বুঝছো বিষয়টা? তার মানে পরীক্ষা দেওয়া ইংরেজি টেক, টেক এক্সাম, টেক টেস্ট। আর আমি দুষ্টামি করে আমার স্যারকে বলতাম যে স্যার এটা কি এর জন্য নাকি, যে এটা যে আমরা পরীক্ষা দিতে গেলে খাতা নেই, প্রশ্ন নেই, এজন্য সবকিছু আমরা নেই, এই জন্য টেক হয় নাকি। স্যার হাসতো, কিছু বলতো না, বুঝছো বিষয়টা? কেন হয় স্যার? মানে কি, আমি তো ব্যাখ্যা দিলাম একটা, আমার মন গড়া। মানে তুমি পরীক্ষার সুযোগ, আচ্ছা এটা একটু সূক্ষ্মভাবে ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং করি, তুমি তো একটা নিজেকে প্রুভ করার অপরচুনিটি নিচ্ছ, তাই না? জি স্যার। এই জন্য টেক এক্সাম, টেক টেস্ট, নট গিভ এক্সাম, বুঝছি বিষয়টা? আর স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে তোমার, স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে সিট ফর দ্য এক্সাম, অ্যাপিয়ার এট দ্য এক্সাম, এটা লিখে রাখতে হবে। সিট ফর দ্য এক্সাম, অ্যাপিয়ার এট দ্য এক্সাম, এই দুইটার অর্থ পরীক্ষা দেওয়া। সিট ফর দ্য এক্সাম, সিটের সাথে ফর হয়, আর অ্যাপিয়ারের সাথে অ্যাট হয়, অ্যাপিয়ার এট দ্য এক্সাম। সিট ফর দ্য এক্সাম, অ্যাপিয়ার এট দ্য এক্সাম, টেক এক্সাম, এগুলো সব পরীক্ষা দেওয়া। সিট ফর দ্য এক্সাম, অ্যাপিয়ার এট দ্য এক্সাম, টেক এক্সাম। পরীক্ষা দেওয়া। হ্যাঁ, লিখেছি। ওকে ফাইন। ফার্স্ট কি বলছিলেন? Sit for the exam, appear at the exam, take exam. তাহলে আমি এটা বাংলা বলি, আমি আগামী মাসে পরীক্ষা দিব, ইংরেজি বলো তো। I will sit for the exam next month. In the next month. ইন্দা না, শুধু নেক্সট মান্থ বলবা তাইলে হবে। আচ্ছা। অ্যাডভার্ব তো, প্রিপোজিশন লাগবে না। I will sit for the exam next month. Okay. So, each of the students who filled out the admission form, কি হবে বলো তো? মানে যারা অ্যাডমিশন ফর্ম কেটেছে বা ফিল আপ করেছে তারা পরীক্ষা দিয়েছে, সব প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে আর কি। এ হবে। কেন, তোর নিয়ম কি ভুলে গেলা নাকি আবার? স্যার হ্যাজ অ্যাপিয়ার্ড এট হবে। কোনটা কোনটা, বাংলাদেশ না আমেরিকা বলো? বি হবে, বি। বাংলাদেশ, তাই না? হুম। থ্যাংক ইউ। এই যে নাও, এই তোর নিয়ম মানে কি?
ইচ অফ ছিল, দ্য নাম্বার অফ ছিল, ওয়ান অফ ছিল, এদের পরে নাউনটা প্লুরাল, এই যে স্টুডেন্টস, প্লুরাল ভার্বটা হবে হয়ে আর যাবে সিঙ্গুলার, সিঙ্গুলার। ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, তাই না? জি স্যার। ইয়েস, ওকে, নেক্সট। স্যার এই তন্নিয়ফ কি সেকেন্ড ক্লাসে পড়িয়েছিলেন? ইয়া তুমি নোট তো তুমি করো নাই, কারণ তুমি তো এখন বেড়ানোর মধ্যে আছো। নোটের মধ্যে ছিল, তুমি যে তোমার আপুর কাছ থেকে নোট সংগ্রহ করেছো, ওখানে পাবা। ওকে, জি স্যার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, বলো কি? আচ্ছা, রেফার্স টু মানে কি বুঝো? বুঝায়, মানে বুঝায়, যেটা বুঝায়। মিনস বলো, মিনস, ওইটাই। ডেফিনেশন দেয়, হুম, ডেফিনেশন দেয়। স্যার বি হবে, বি। রেফার স্যার টু দিয়ে সি ডেফিনেশন দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়, তাই না? হ্যাঁ এটাই বলছি। মানে ওই যে, হ্যাঁ, থ্যাংক ইউ, ইট মিনস, ইট রেফার্স টু। সো কি হবে বলো? স্যার স্যার সি বি হবে। নাম্বারটা স্যার বি নাম্বারটা হবে। সি মনে হচ্ছে। থ্যাংক ইউ। জেন্ডারও তো বুঝায় স্যার, মেন, ম্যান। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি জেন্ডার নিয়ে কাজ করে? হুম, আমি তো পাই নাই, জানি না জেন্ডার। আচ্ছা আচ্ছা, এমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি তোমাদের এরকম একটা রুলস পড়াইছি না যে হি হলে তার সাথে ইজ হয়, কিন্তু শি হলে তার সাথে আর হয়ে যায়, কারণ শি হচ্ছে নারী, এরকম পড়াইছি না একটা রুল? না স্যার, এরকম কিছু পড়ার নাই। তাহলে জেন্ডার আসবে কেমনে? এটাই তো বলছি সি হবে। জেন্ডারের কোনো কাজই নেই এখানে। যে এখানে কাজ হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, ইভেন হিজড়াও যদি হয়, একজন হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল, তাই তো? হ্যাঁ এখানে উল্টো আর মানে জেন্ডারের এখানে কোনো কাজ নাই ভাই। তার মানে এখানে শুধু নাম্বার এন্ড পার্সন নিয়ে কাজ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? জি স্যার। সংখ্যা আর ওই যে থার্ড পার্সন সিঙ্গুলারের একটা ব্যাপার আছে এই জায়গায়। মানে আমরা তো বলি ফার্স্ট পার্সন প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব। সো এই জন্য শুধু নাম্বার এন্ড পার্সন নিয়ে কাজ করে, সংখ্যা নিয়ে মূলত আর কি, আর পার্সনও কিছু লাগে এই জায়গায়। সি, হোয়ার অল দ্য বয়েজ, কোনটা হবে? স্যার বি। থ্যাংক ইউ, কারণ বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং দেয়ার, এই দুইটা থাকলে ভার্বের পরে সাবজেক্ট থাকে, তো কি হয়েছে, সমস্যা নাই তো। দা বয়েজ সাবজেক্ট প্লুরাল, তাহলে প্লুরাল আমরা এখানে কোনটা আছে? আমরা তো প্লুরাল দেখতেছি, আছে হচ্ছে হ্যাভ। হুম, আর এখানে এই ডিডটাও কিন্তু আমরা নিতে পারতাম। ডিডের সমস্যা কি বলতো? স্যার দুইটা পাঁচটা একসাথে, দুইটাই পাঁচটা বোঝায়, ডিড ও এন্ড ও, তো দুইটা তো তুমি এই একসাথে। বাক্যটা এই সি নিয়ে কি করলে শুদ্ধ হবে বলো? ডিড গো, থ্যাংক ইউ। মানে হোয়ার ডিড অল দ্য বয়েজ গো, এমনি দিলে হ্যাঁ, হইতো। কোথায় গিয়েছিল সকল ছেলেরা, মানে বিষয়টা হচ্ছে তোমার ডু ডাজ ডিড কোনো বাক্যে থাকলে ওই বাক্যে ভার্বের বেস ফর্ম হয়, তো বলো কি হয়? বেস ফর্ম হয়। তাহলে গো হইলে হইতো। আচ্ছা, ডিটা কিভাবে কারেক্ট হইতো? আর ডু, না না ডাস, কি হইলো এটা? বয় থাকলে, শুধু বয় থাকলে মানে এখানে তো গুলা বয়েজ বুঝাইছে, ডাস কেমনে হবে? ইয়েস তো হবে না। তাহলে শুদ্ধ করো, কি করলে শুদ্ধ হবে? ডো, হোয়ার ডু অল দ্য বয় হয়েছেই তো, থ্যাংক ইউ। বলো, হোয়ার ডু অল দা বয়েজ গো, সব ছেলেরা কোথায় যায়? জি স্যার। ডু মানে প্লুরাল করলেই হয়ে যেত, ডাস তো সিঙ্গুলার ভার্ব, তাই না? হ্যাঁ আপাতত আমরা এগুলো হচ্ছে কিভাবে শুদ্ধ হতো এটা আমাদের স্টেমিনা বাড়াচ্ছি, আমরা নিজেরা যেন করতে পারি। আর এখানে তো আমাদের অ্যান্সার ছিল বি, বাংলাদেশ, কারণ প্লুরাল আছে, আবার হ্যাভ এজ এর পরে ভার্বের থ্রি হয়, তাই না? হ্যাঁ। জি স্যার। ওকে, নেক্সট। তারপরে এভরিবডি, এ হবে, এ হবে। থ্যাংক ইউ, কারণ সিঙ্গুলার ভার্ব, তাই না? হ্যাঁ জি স্যার। Yes. Many a student to qualify the driving test on the first try. পেলস হবে, বি। Fails. থ্যাংক ইউ, কারণ আমরা পড়েছি মেনির পরে সব প্লুরাল হয়, কিন্তু মেনি এর পরে নাউন ও সিঙ্গুলার এ হলে, হ্যাঁ, এ আর এন হলে হ্যাঁ হ্যাঁ, রুলসটা ছিল মেনি এর পরে এ অথবা এন থাকলে এরপরে নাউন ও সিঙ্গুলার, ভার্ব ও সিঙ্গুলার। আর এভাবে মুখস্থ করবা না, রুল তো পড়াইছি। আমার কথা হচ্ছে তোমাকে চোখে আঙুল দিয়ে বোঝানো। এনি টপিক তুমি বুঝতে বাধ্য। তুমি মেনি টেনি বাদ দাও, তুমি এখন নগদে আসো, এ আছে না? জি হ্যাঁ। স্যার। এই একটা মানে স্টুডেন্ট। তুমি জীবনে বলতে পারবা যে একটি ছেলেরা এখানে এসেছিল, এটা বলতে পারবা? না, একটি ছেলে। একটি ছেলে। সো এ আর এন আসলে আবার এনে প্লুরালের কোনো জায়গায় নেই, সব সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, It is I who am to blame. থ্যাংকস আ লট। ইট ইজ আই হু
am am আমাকেই দোষারোপ করা হয় বা দোষারোপ করা যায়। দ্য বিগ রুম এয়ার কন্ডিশনড। is থ্যাংক ইউ। একটা রুম, তাই না? রুমটি, বড় রুমটি এয়ার কন্ডিশন করা আর কি। নেইদার শারমিন নর হার ফ্রেন্ড, কি হবে বলো? is where দেখি না। না নেইদার ওয়ার শারমিন হবে স্যার, হ্যাঁ ওয়ার হবে, was হবে ওয়াজ হবে। ও হ্যাঁ একটাই তো। was। এটা রুলসটা কি ছিল? রুলসটা কি বলো? স্যার নাইদার নরের সাথে শেষের নাউনের সাথে হিসাবে ভার্ব বসবে। শেষের না, ভার্বের কাছেরটা কি? ও হ্যাঁ, ভার্বের কাছেরটার সাথে। নট অনলি বাট অলসো, আইদার অর নেইদার নর, এই তিনটার ক্ষেত্রে কাছের সাবজেক্টকে ফলো করে। কাছের সাবজেক্ট তো হার ফ্রেন্ড, এটা সিঙ্গুলার আছে, এই জন্য ওয়াজ হবে, তাই না? হ্যাঁ, ইজ দিলে সমস্যাটা কি? লাস্ট উইক বলছে প্রিভিয়াস Thank you। মানে তার মানে আমাদের চুপ কান খোলা রাখতে হবে, লাভ দিয়ে অ্যান্সার করা যাবে না। মনে করো খালি এইটুকু ফ্রেন্ড পর্যন্ত কইরা দুম করে মেরা দিলা ইজ, পুরাটা পড়তে হবে কোশ্চেন এবং চুপ কান খোলা রাখতে হবে। ইউ হ্যাভ টু বি নরমাল ইন দ্য এক্সাম হল, ওকে? জি স্যার। পরেরটা হচ্ছে বি হবে। ওয়েট, ডোন্ট রান সো ফাস্ট। নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ভিজিবল লাস্ট নাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ার আবার লাস্ট আছে, তাই না? জি স্যার। Last যদি না থাকে, আচ্ছা একটা জিনিস শিখাই দাও। মনে করো কোশ্চেনটা এই জায়গায় শেষ করে দিয়েছে, যদিও এগুলা বললাম না বিসিএস, তারপরে আমি এগুলা সব টাইপ করেছি তোমার ওই মানে সব প্রিভিয়াস কোশ্চেন আর কি এগুলা। সো এটা মনে করো এই পর্যন্তই আছে ভিজিবল, এখন কি অ্যান্সার করবো? আর হবে আর এখন আমি যদি বলি ওয়ার, সমস্যা কি? ওয়ার হবে কিভাবে স্যার? এখানে কেন? এখানে তো এখান ও, কারণ এখানে তো কোনো মানে পাস্টের কোনো ইন্ডিকেটর নাই। তো প্রেজেন্টেরও তো কোনো ইন্ডিকেটর নেই। স্যার ওয়ার দিয়ে তো আর শুধু পাস্ট বোঝায় না, এটা দিয়ে তো অবাস্তব জিনিসও বোঝায়, যেটা হওয়া সম্ভব না ওয়ার দিয়ে। এখানে তো এরকম কিছু না। মানে এখানে কাহিনীটা তুমি আমি প্রশ্ন করতেছি, এখানে আর অ্যান্সার হবে না, ওয়ার অ্যান্সার হবে। আমি বলি এখানে যদি আর দাও তাহলে অর্থ হবে যে চাঁদ অথবা তারা কোনোটাই দেখা যাচ্ছে না মানে যায় না। আর একটা যদি ওয়ার দাও তাহলে দেখা যাচ্ছিল না। গ্রামাটিকের কোনো সমস্যা নেই। মনে করো এমন প্রশ্ন দিয়ে দিছে, তখন তুমি কি অ্যান্সার করবো? আর নাকি ওয়ার? আর স্যার হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের অ্যান্সার কিন্তু হয়েছে, কিন্তু কোনো যুক্তি দিতে পারবো না, এই তো। কারণ আমরা স্যার ওয়ার দিব না, কারণ এখানে আমরা পাস্টের কোনো ইন্ডিকেটর পাই না, এই জন্য। না 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 না, এই যুক্তিটা তোমরা দিতে পারবা না। আমি এখন বলছি, মন দিয়ে শোনো। বিষয়টা হচ্ছে যখন বাই চান্স যদি দেখো কারেকশনের প্রশ্নে 4টা বাক্য আছে, 2টা বাক্যই কারেক্ট, তখন তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি থাকে তাহলে অবশ্যই অ্যান্সার করবা সিম্পল। মনে করো সিম্পলটাও কারেক্ট আবার কমপ্লেক্সটাও কারেক্ট, তাহলে অ্যান্সার করবা সিম্পল। অ্যান্সার করবা কি? সিম্পল। প্রেজেন্ট এন্ড পাস্ট দুইটাই কারেক্ট, অ্যান্সার করবা প্রেজেন্ট। জি স্যার। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এরপর আসো। পরেরটা এ হবে স্যার। Either they or I am wrong. Thank you. or am Lima, along with her friends, to school every day. গো go to college, go to college. school Thank every you. day. এটা অ্যান্সার হবে বি, goes। তোমাদের 1 নাম্বার উল্টাই লিখেছিলাম যে প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হবে, মনে আছে? এটা কিন্তু তোমাদের ফার্স্ট রুলের দিকে ছিল, প্রথম দিককার নিয়ম, যে প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হবে, ভার্ব প্রথম সাবজেক্ট অনুসারে হবে, মনে আছে? জি স্যার, কাছের সাবজেক্ট হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে এখানে সাবজেক্ট তো হার ফ্রেন্ডস না, সাবজেক্ট তো লিমা। তাহলে লিমার সাথে কি গো হবে না গোস? গোস এখানে কমন কয়টা আমি বলে দিই। এখানে শুধু উইথ দিয়ে যুক্ত হতে পারে, এবং বা লিমা উইথ আর ফ্রেন্ডস। অ্যাজ ওয়েল এজ থাকতে পারে, বলো কি থাকতে পারে? as well as আর থাকতে পারে অ্যাকম্পানিড বাই, মানে সঙ্গে নিয়ে। অ্যালং উইথ অ্যাজ ওয়েল এজ, মানে দেখবা প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা যুক্ত হয়েছে কিনা, তাহলেই তুমি ধরবা সাবজেক্ট আগেরটা বা এই প্রিপোজিশন আগেরটা। তোমাদের এক্সাম্পল দিছিলাম যে দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ,
আর তারপরে দা পিপুল অফ বাংলাদেশ আর। দেখো তুমি যদি কলেজকে বা বাংলাদেশকে ফলো করতে তাহলে কিন্তু ইজ হইতো, কিন্তু অ্যান্সার আর হচ্ছে কেন? কারণ ওই যে অফ এর আগেরটা দা স্টুডেন্টস অফ আওয়ার কলেজ, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। সো দা ভার্চুয়াস কি হবে? ইজ। স্যার আর হবে। আর থ্যাংক ইউ, কারণ ওই যে দা প্লাস অ্যাডজেক্টিভ না, দা রিচ দা পরের মতোই তো এটাও। জি স্যার। এটা মানে গুণীরা, আর হলো এসএপি। দিস গ্রেপস স্যার, আর আর কোথায় পাইলেন? ও আছে তো, ডি হবে, ডি। ডি। ঢাকা, থ্যাংক ইউ। এই আঙ্গুরগুলো মিষ্টি, স্বাদ মিষ্টি, টেস্ট। ঠিক আছে, স্যার তো মিষ্টি না তো, স্যার বলছে। টক, থ্যাংক ইউ। আচ্ছা, সো দিস গ্রেপস তো প্লুরাল, এই দিস ও প্লুরাল, গ্রেপস ও প্লুরাল, মানে একবারে শেয়ানে শেয়ানে ডাবল শেয়ান হয়ে গেছে আর কি, বুঝছো না? মানে দিস ও প্লুরাল, গ্রেপস ও দুইটাই প্লুরাল আসছে আবার। সো ভার্ব প্লুরাল হবে। টেস্ট হচ্ছে মানে স্বাদ লাগা, এখানে টেস্ট মানে স্বাদ লাগা, এরকম মিষ্টি স্বাদ বা টক স্বাদ লাগে। সো আমাদের ভার্বটা প্লুরাল হতে হবে টেস্ট। আর আর টেস্টিং, এই যে টেস্ট, তারপরে লাইক, লাভ, এই মানে তারপরে ফিল, এইগুলা কন্টিনিউয়াস টেন্সে হয় না, বুঝছো? জি স্যার। বাংলায় বলতে পারবা যে আঙ্গুরগুলার চুক্কা লাগতেছে, টক লাগতেছে, মিঠা লাগতেছে, কিন্তু ইংলিশে বলা যায় না। বাংলা তুমি বলতে পারবো জি স্যার বুঝতেছি, কিন্তু ইংলিশে বলতে পারবো না আই এম আন্ডারস্ট্যান্ডিং, বলতে পারবো ইয়েস স্যার আই আন্ডারস্ট্যান্ড। কি বলতে হবে বলো? আই আন্ডারস্ট্যান্ড। আই এম আন্ডারস্ট্যান্ডিং বলা যাবে না। এই এই ভার্ব গুলা কন্টিনিউয়াস টেন্সে হয় না, কন্টিনিউয়াস হয় না। দ্য স্যার বি হবে এটা। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, প্রিন্সিপাল ডি তার হবে। ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রি ফর 2 hours। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ এখানে সাবজেক্ট হচ্ছে তোমার দ্য প্রিন্সিপাল, তাই না? তাহলে হ্যাজ বিন। জি স্যার। রিডিং নোবেলস মাই প্যাশন। ইজ মাই পেশেন্ট। থ্যাংক ইউ। ইজটা কেন হয়েছে? কারণ সাবজেক্ট পুরাটা কোনো লেখা দিছিলাম না, কোনো ফ্রেজ কোনো ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। হুম। এখানে কি নোবেল আমার শখ নাকি নোবেল পড়া? নোবেল পড়া। আর শুধু পড়া। রিডিং শখ নাকি নোবেল পড়া শখ? নোবেল নোবেল পড়া। পড়া। এজন্য কোনো প্রেস কোনো ক্লজ, আর একটু ক্লিয়ার করে দিই, আসলে কোনো প্রেস কোনো ক্লজ তা তো সাবজেক্ট শুধু একটা প্রেস একটা ক্লজ হতে পারে, সেটা হচ্ছে নাউন ক্লজ, বুঝছো? মানে নাউন প্রেস নাউন ক্লজ। সহজের জন্য লিখে দিই, কারণ তোমাদেরকে যে আমি লেখাইতাম ওইটা দিয়া যে লেখো বাক্যের সাবজেক্ট যদি নাউন প্রেস হয়, নাউন ক্লজ হয়, পরে যারা নতুন তাদের মাথায় ঘুরতো আমি তো নাউন প্রেস চিনি না, নাউন ক্লজ চিনি না, এজন্য লিখে দিয়েছি যে কোনো প্রেস যে কোনো ক্লজ। আসলে এই দুইটা ক্লজ ছাড়া আসলে সাবজেক্টই হতে পারে না। সো কারণ অ্যাডজেক্টিভ যেহেতু সাবজেক্ট হতে পারে না, অ্যাডজেক্টিভ ক্লজ কি সাবজেক্ট হতে পারবে? না স্যার। না স্যার। এই অ্যাডভার্ব যেহেতু সাবজেক্ট হতে পারে না, অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্ব প্রেস এগুলো হবে কিভাবে? হবে না। ওকে, সো রিডিং নোবেলস ইজ মাই প্যাশন। মাই ফ্রেন্ড এন্ড বেনিফ্যাক্টর ড্যাশ কাম। হ্যাভ। কি হবে বলো? হ্যাভ। এটা হবে হচ্ছে হ্যাজ। কেন স্যার? একটু ক্লিয়ার করি, এই জায়গায় তোমাদেরকে তো দা দিয়া পড়াইছি এই জন্য বুঝতে পারতেছো না। বিষয়টা হচ্ছে ফ্রেন্ডের আগে একই ব্যক্তি। আচ্ছা, ফ্রেন্ডের আগে যে ডিটারমিনার আছে মাই ফ্রেন্ড, বেনিফ্যাক্টরের আগে কি আর কোন ডিটারমিনার আছে? না স্যার। তার মানে এটা স্যার কমন নিচ্ছে, আপনি শিখাইছিলেন কমন হয় ইংলিশেও। হ্যাঁ হ্যাঁ, মাইটা কমন নিছে তো মানে বিষয়টা হচ্ছে তোমার বেনিফ্যাক্টর যে হেই আমার ফ্রেন্ড, বুঝছো? ও জি স্যার। বেনিফ্যাক্টর মানে তো দাতা, বুঝছো বিষয়টা? এরপর আসো, গালিবার্স ট্রাভেলস ড্যাশ ওয়ান্ডারফুল টু রিড। ওয়ার। Where? গালিবার্স ট্রাভেলস ইজ, হ্যাঁ স্যার এটা কি ভ্রমণ কাহিনী বোঝাইছে? বইয়ের নাম ট্রাভেলস। ভাই। ও হ্যাঁ, বইয়ের নাম। ওই যে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স। বুঝছি। ম্যাথমেটিক্স তো আর বলা যাবে না, যদিও আছে এখানেও গালিবারের এই ভ্রমণ কাহিনী নিয়ে বই, মানে গালিবার্স গালিবারের। তো এটা তো হচ্ছে গালিবারের বুঝাইছে, আর ট্রাভেলস বইয়ের নামই ট্রাভেলস দিয়েছে, আর তোমার তো কিছু করার নাই। এবং জানো এটা তোমরা যে মানুষ যে এস দিয়া
কথা বলতে মজা পায়, মানে একটু কমফোর্ট ফিল করে? কিভাবে? প্রেক্ষাপটটা আমি মনে করতে পারতেছি না। তুমি আহ মানে তোমরা একটু ট্রাই করো। আমি তো অনেক এগুলো প্রত্যক্ষ করছি, আর বললাম না, রিসার্চ করতে করতে ইনফরমেশন আসে যায়। মানে স্টোরেজ একটা ব্যাপার আছে না, যায় আর আসে। আর প্রেক্ষাপট বেশি ম্যাচিং ম্যাচিং করি, তো ম্যাচিং ম্যাচিং করতে করতে পরে আর মনে থাকে না তোমার। আর প্রেক্ষাপটটা হচ্ছে উম মানে মানে যারা ম্যাচ করে কথা বলে, বাংলিশ বলে না, তারা দেখবা ওই ইংলিশ ওয়ার্ডের সাথে এস ইউজ করে বেশি বেশি বলে। মানে বলার সময় দেখবা বলবে যে এই লোকজন হচ্ছে ট্রিজ কেটে ফেলছে, ট্রি বলে না, বুঝছো? ও, বুঝছি। ফলো করলে দেখবা যে মানুষ এটা কমফোর্ট ফিল করে সাথে এস লাগায় বলতে, আরাম লাগে আর কি। পশ লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এরকমই মনে করো, এরকম অনেকই আছে বইয়ের নাম তোমার এস যুক্ত করে দেয় নামের সাথে। ওই যে আমি আমি মনে করো যে একটা বই পড়ছিলাম, তোমাদের বলেছিলাম, ইংলিশ ফর জব সিকার্স। সিকার্স। হ্যাঁ, অনুসন্ধানকারী, এস ডাবল ই কে, সিক মানে খোঁজা, তো সিকার্স। হুম। এটা তো বইয়ের নাম ইংলিশ ফর জব সিকারও দিতে পারতো, তাই না? হ্যাঁ। সিকার দিতে পারতো, কিন্তু সিকার্সই দিছে, কারণ অনেকের জন্য, তো যারা অনুসন্ধান করবে। কিন্তু তুমি দেখো, ইংলিশ ফর জব সিকার বলতে মজা লাগে না সিকার্স বলতে মজা লাগে? সিকার্স। এইটাই আমি বুঝাতে যাচ্ছিলাম আর কি। এর চেয়ে আরো অনেক মানে এক্সাক্ট আরো প্রেক্ষাপট আমি অনেক লাইফে ফলো করছি, কিন্তু আমার এখন মনে নেই এগুলো। ওই তোমার টক শো মকশোতে আমি দেখছি অনেক, ওই যে মডেল টডেল থাকে না, ওরা কথাবার্তা বলতে গেলে এরকম মানে একটু আর্ট করতে গিয়ে, একটু স্টাইল করতে গিয়ে এস লাগায় লাগায় বলে, যেখানে এস লাগাইলে আরো ভুল হয়, কিন্তু তবু এস লাগাই বলে। ওই স্যার যে আমি দেখছি। গরিবকে তো গরিব বলে। এই যে মজা করে গরিবস যেটা বলে, ইয়েস, হিয়ার আর দেয়ার এর একই নিয়ম, তাহলে কি হবে এই জায়গায় বলো? আর থ্যাংক ইউ। কারণ এখানে দা বুক নাকি ব্যাগও আছে, ব্যাগও আছে। তাহলে উপাদান এখন একটা না দুইটা? ব্যাগ। দুইটা দুইটা। তাহলে উপাদান যেহেতু দুইটা, তাহলে আমাদের লাগবে আর। হিয়ার আর দা বুক এন্ড ব্যাগ দ্যাট আই লস্ট লাস্ট উইক। এগুলো আমি গত সপ্তাহে হারিয়েছিলাম। হ্যাঁ, প্র্যাকটিস সেশনটা আমরা আজকের মতো এখানে ইতি টানবো। স্যার বুক আর ব্যাগ এখানে একই না, কারণ এই দায়ের আগে। মাথা কি ঠিক আছে রে ভাই? না স্যার, শুনেন স্যার, ব্যাগের মধ্যে তো বই থাকতে পারে, এই তাহলে তো এরকম কি দুইটা ব্যাগ। এরকম কি এরকম কি বলছে যে ব্যাগের ভিতরে, বইয়ের ব্যাগের ভিতরে বই? মানে বইয়ের ব্যাগ হইতে পারে না, তাহলে তো এটা আবার এবং একটা। এখানে কিন্তু তোমার আলাদা করে বলছে, মানে এখানে একটা বইয়ের কথা বলছে, দা বুক একটা বই, বইটি এবং ব্যাগটি, দাটা কমন নিয়েছে, বুঝছো বিষয়টা? হ্যাঁ। আমার কথা হচ্ছে অ্যাডমিশনে আমরা বুঝবো, কিন্তু বেশি গবেষণা করলে প্যাচ লাগবে। মানে বিষয়টা হচ্ছে তোমার, তুমি দেখো এখানে, এখানে যদি বলতো যে বুক ইনসাইড দ্য ব্যাগ, তাইলে একটা কথা ছিল। বই আলাদা, ব্যাগই আলাদা, উপাদান দুইটা, সুপার প্লুরাল। আমরা এখন চলো খাতা কলম নিয়ে বসে যাই। আই এম গোয়িং টু স্টার্ট দ্য টপিক। তার টাইটেল কি দিব? এমবেডেড কোশ্চেন। The title name is Embedded Question. ক্লাসে আছো কয়জন? কয়জন জয়েন করেছো? আটজন মেবি। স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? জি স্যার। ওকে। Today our topic name is Embedded Question.
তোমরা মিনিংটা লিখবা হচ্ছে, এটা মিনিং লিখবা বর্ধিত প্রশ্ন, বর্ধিত। মিনিংটা লিখবা বর্ধিত প্রশ্ন। লিখেছি। ওকে, ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনের কি কি প্যাটার্ন আছে আমরা একটু দেখবো। ফার্স্ট অফ অল আমরা জানি একটা কোশ্চেন আছে, আমরা সবাই জানি ডাব্লিউএস কোশ্চেন। বলো কি কোশ্চেন? WS question. WS question. So what do you mean by WS question and what do you know about WS question? WS ওয়ার্ড দিয়ে যে ইনফরমেশন কোশ্চেন করা হয়, মানে Thank you. কোশ্চেনের তো দুইটা ধরন আছে, একটা ইয়েস নো আর একটা হচ্ছে ইনফরমেশন। Yeah. তার মানে questions that start with WS word is called WS questions, তাই না? জি স্যার। WS word দ্বারা যে কোশ্চেন গুলো শুরু হয় সেটাকে WS question আমরা বলি। এটা হচ্ছে এটার সুপারফিশিয়াল ডেফিনেশন, মানে ভাষা আর কি। যদি ডিপার ডেফিনেশনে যাও তার মানে তখন কি সংজ্ঞাটা আসবে, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস আর নো দিয়ে প্রকাশ করা যায় না, তাই না? হ্যাঁ। তোমাকে যে আমি জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি যদি বলো ইয়েস, হবে? না। বা আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, তুমি যদি বলো ইয়েস বা নো, অ্যান্সার হবে? জীবনে হবে না। তার মানে না। এখানে ইস নো দিয়ে অ্যান্সার করা যাবে না। তার মানে ডাব্লিউএস কোশ্চেনের আমরা এবার স্ট্রাকচারটা বলো। তা প্রথমে হবে WS ওয়ার্ড হ্যাঁ, প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। থ্যাংক ইউ। এটাই তো প্যাটার্ন, আমি যে এক্সাম্পলটা দিলাম না। হ্যাঁ। তার মানে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড আসছে দেখো, তারপরে কি আসছে? অক্সিলারি, অক্সিলারি সাবজেক্ট, তারপরে আসছে সাবজেক্ট, এরপরে আসছে মেইন ভার্ব, তাই না? হ্যাঁ। এরপরে কিন্তু আরো বাক্য চাইলে দিতে বা আমি দিতে পারতাম, ওয়্যার আর ইউ গোয়িং নাও, দিতে পারতাম না? হ্যাঁ, এক্সটেনশন হয়তো। এক্সটেনশন। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড লাগবে, অক্সিলারি লাগবে, সাবজেক্ট লাগবে, মেইন ভার্ব। আমরা দেখতে পাচ্ছি সারা জীবনই দুইটা ভার্ব যদি বাক্যে আসে সবসময় আগে আসে অক্সিলারি, তাই না? জি স্যার। আর এবার আসো ডাব্লিউএস কোশ্চেন বাদ দাও, এই ডাব্লিউএস টা যদি আমি বাদ দিয়ে দিই তখন কি থাকে? ইয়েস নো কোশ্চেন। তখন প্রশ্নটা হয় আর ইউ গোয়িং, তাই না? হুম। তার মানে একটা স্পেশাল ফিচার পেলাম যে ডাব্লিউএস কোশ্চেন হোক আর ইয়েস নো কোশ্চেন হোক, এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকে, তাই না? হ্যাঁ। দুইটা কোশ্চেনের মধ্যে এটা কমন যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। এবার আসো, তাহলে আমরা একটা কোশ্চেন প্যাটার্ন পেলাম ডাব্লিউএস কোশ্চেন। স্যার একটা কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে আমরা জানি ইয়েস নো কোশ্চেন। নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। তো এইটার প্যাটার্নটা কি বলো? যেমন এটা সাবজেক্ট মেইন ভার্ব। প্রথমে অক্সিলারি ভার্ব, তাই না? হ্যাঁ। হ্যাভ ইউ মেইন ভার্ব, দেয়ার। দেয়ার, দিস ইজ। তাহলে আমরা দুইটা প্রশ্নের প্যাটার্ন দেখলাম, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর প্রশ্নের ক্ষেত্রে এখন আমি যদি সাম আপ করি, মানে সামারি দেই, টু সাম আপ দ্য ম্যাটার আই ওয়ান্ট টু সে দ্যাট অলওয়েজ অক্সিলারি ভার্ব কামস বিফোর সাবজেক্ট। গট ইট? জি স্যার। অলওয়েজ অক্সিলারি ভার্ব কামস বিফোর সাবজেক্ট, মানে সাবজেক্ট সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণ কথা আর প্রশ্নবোধক বাক্যের মধ্যে ইংরেজিতে এটাই পার্থক্য, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আসে, এটাই পার্থক্য। তার মানে আর এইটাকেই যখন আমরা মানে এই ইয়েস নো কোশ্চেনের আগেই যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো প্রাসঙ্গিক ভাবে, তখন হয়ে যাবে ডাব্লিউএস কোশ্চেন। যেমন আমি এনে লাগাই দিলাম হোয়াই, হয়ে গেছে না? হুম। তুমি কেন সেখানে গিয়েছো? হোয়াই হ্যাভ ইউ গন দেয়ার। আর আমি যদি বলি যে তোমার হোয়াই বাদ দিয়ে হোয়েন, কখন? তুমি কখন সেখানে গিয়েছো। বিষয়টা মূল স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটাই হচ্ছে কথা। তার মানে ডাব্লিউএস ওয়ার্ড দিলে নাম হয়ে যায় ডাব্লিউএস কোশ্চেন, আর না দিলে হয়ে যায় ইয়েস নো কোশ্চেন। এবং এগুলোর অ্যান্সারও তুমি ইয়েস আর নো দিয়ে দিতে পারবে। আমি যদি বলি হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো, বলবো ইয়েস অর নো। ওকে, এখন আমরা যেটা শিখবো আজকে, যেটা টপিক আমাদের, সেটা ছিল কি কোশ্চেন বলো? এমবেডেড কোশ্চেন, যা কোশ্চেন প্যাটার্ন ফলো করে না। এমবেডেড কোশ্চেন। আচ্ছা, এমবেডেড কোশ্চেন। তোমরা স্ট্রাকচার লিখো, স্ট্রাকচার। স্ট্রাকচার
আমি ইংলিশে লিখি, তোমরা বাংলায় লিখবা। মানে বাংলায় কি লিখবা? প্রথমে লিখো বাড়তি কথা। বাড়তি কথা। এক্সটেনশন। বাড়তি কথা। Extension. এক্সট্রা, এক্সট্রা ওয়ার্ডস। এক্সট্রা ওয়ার্ডস প্লাস লিখবা বাড়তি কথা প্লাস WH ওয়ার্ড। WH ওয়ার্ড প্লাস, তারপর হ্যাঁ, প্লাস লিখো সাবজেক্ট সাবজেক্ট, পরে বার। প্লাস ভার্ব। হ্যাঁ, ভার্বটা লিখবা। তো ভার্বের মধ্যে ভার্ব, আচ্ছা, অবলিক আমি একটু ডিটেলস লিখে দিই। অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, দুইটা ভার্ব থাকে, তাই না? হুম। এটা লিখার দরকার নেই, কারণ তোমরা জানোই সবসময় আগে অক্সিলারি পরে মেইন ভার্ব। সো মানে এক কথায় ভার্ব, এটাই সুন্দর হয়, আমার মনে হয় এটাই সুন্দর হয়, পেঁচায় লাভ নাই। সেটা ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। তাহলে স্ট্রাকচারের মধ্যে আমরা জাস্ট ডিফারেন্ট কিছু দেখছি এই WH ওয়ার্ডের পরে, তাই না? নর্মালি কোশ্চেনের মধ্যে WH ওয়ার্ডের পরে কি আসছিল দেখো তো? অক্সিলারি ভার্ব, আর এখানে WH ওয়ার্ডের পরে কি আসছে? সাবজেক্ট। এইটাই WH কোশ্চেন আর এমবেডেড কোশ্চেনের পার্থক্য, বুঝছি বিষয়টা? জি স্যার। নর্মালি কোশ্চেনের মধ্যে WH ওয়ার্ডের পরে আসবে অক্সিলারি ভার্ব, আর এমবেডেড কোশ্চেনের মধ্যে WH ওয়ার্ডের আগে পরে আর কি আসবে? সাবজেক্ট। এবার আসো আমরা এক্সাম্পল দিই। যেমন আমি বললাম আই ডোন্ট নো why do why do you love me? Why do you love me? আর এখানে আমি দিলাম ফুল স্টপ। বলো এই স্যার হয় নাই তো। আহ, Why you? কি কি কারেকশন করতে হবে বলো? স্যার প্রথমে তো হচ্ছে হোয়াই এর পরে সাবজেক্ট দিতে হবে। কি তাহলে কি মানে সঠিক হবে কি করলে এখন? হোয়াই ইউ, মানে এখানে পুরাটা তো বলো, পুরাটা বলো। হোয়াই ইউ লাভ মি। I don't know why you love me, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর চিহ্ন, শেষের চিহ্নটা নরমাল ফুল স্টপই থাকবে। ফুল স্টপই থাকবে। থ্যাংক ইউ। তার মানে বাক্যটা সঠিক হবে এইভাবে, আই ডোন্ট নো হোয়াই ইউ, এই যে WH ওয়ার্ডে। এখন দেখো এইটা কি WH কোশ্চেন আর এমবেডেড কোশ্চেন? এমবেডেড কোশ্চেন। এমবেডেড কেন? কারণ WH ওয়ার্ডের পরে এক্সট্রা ওয়ার্ড আছে। বলো কি আছে? এক্সট্রা ওয়ার্ড। সেটা যদি একটাও থাকে তাও এমবেডেড কোশ্চেন, মানে এখানে যদি শুধু নো থাকতো তাও এমবেডেড কোশ্চেন, বুঝছো বিষয়টা? WH ওয়ার্ডের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাও এমবেডেড কোশ্চেন হয়ে যাবে। সো এখন আমি দেখাবো, এটা দেখাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো দেখলা বিষয়টা, একটা দেখলা WH এর পরে অক্সিলারি ভার্ব, আর একটা দেখলা WH এর পরে সাবজেক্ট। এখন আমি যদি প্রশ্ন করি, কিন্তু এটার মানে হোয়াই এর অর্থ কিন্তু কেনই আসবে। যেমন আমি জানি না কেন তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেনই তো আসতেছে। কেন আসার পরেও কেন এখানে সাবজেক্ট আগে আসে, মানে প্রশ্নবোধক বাক্যের প্যাটার্নটা কেন হয় না? হুম, এটা একটা সিম্পল সেন্টেন্স, এই জন্য। এই কি বলে এখানে তো হোয়াই ইউ, এটা সিম্পল হয় কিভাবে? হোয়াই আসার পর এটা সিম্পল হয়েছে? না স্যার, কমপ্লেক্স এটা কমপ্লেক্স। কমপ্লেক্স হয়ে গেছে না? দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, আবার ক্লজ মার্কার হোয়াই, কমপ্লেক্স হয়ে গেছে। এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। না যে তুমি কেন আমাকে ভালোবাসো, এখানে বলতেছে আমি জানি না, মানে জিনিসটা না না, এইভাবে গ্রামাটিক্যালি বুঝতে পারবো না। তো গ্রামাটিক্যালি বোঝার জন্য আমি সহজে 3-4টা কথা বলবো, সহজে, যেহেতু আমি তোমাদের প্লেস ক্লজ এখনো করাই নাই, সহজে বলবো, সহজে নিবা, কঠিন করে নিলে কঠিন হয়ে যায়। এখানে একটা ক্লজ হচ্ছে আই ডোন্ট নো, তাই না? এটা প্রিন্সিপাল ক্লজ। থ্যাংক ইউ। আর পরে যে আছে তোমার এই যে হোয়াই ইউ লাভ you love me, এটা এই যে আমি বলি ইউর আগে সাবজেক্টের কিছু একটা আছে হোয়াই, তাই এটাকে আমি বলি দুষ্ট। তো দুষ্ট যে ক্লজের মধ্যে থাকে সেটা দুর্বল ক্লজ। তোমরা যেটাকে ইংলিশে সাবঅর্ডিনেট বলতেছো, আমি বলতেছি যে
এই যে এটা সাবজেক্টের আগে যে পাকনামি করে যেগুলো পাকনা থাকে ওইটা দুষ্ট, এবং দুষ্ট যে ফ্যামিলিতে থাকে ওই ফ্যামিলি দুর্বল হয়ে যায়। তাহলে ওইটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট। এখন কথা হচ্ছে, মনে রাখবা, দুর্বল ক্লজ দিয়ে কখনো প্রশ্ন করা যায় না। বলো, কি করা যায় না? দুর্বল বলতে কখনো প্রশ্ন করা যায় না। সে দুর্বল সারা জীবন অ্যাসারেটিভ এর মধ্যেই থাকবে। বলো, কিসে থাকবে? তোমার যদি প্রশ্ন করতে মন চায়, তোমার যদি প্রশ্ন করতে মন চায়, তাহলে তুমি এই জায়গায় প্রশ্ন করবা প্রিন্সিপালে, কিন্তু সাবঅর্ডিনেটে কখনোই প্রশ্ন করতে পারবা না। এনে প্রশ্ন করবা যে ডু ইউ নো। বুঝছো বিষয়টা? তুমি কি জানো? এখানে কোশ্চেন এখন এখন চিহ্ন কি দিতে হবে বলো? কোয়েশ্চেন মার্ক। থ্যাংক ইউ। এখন প্রশ্ন কেন করো। স্যার? কাহিনীটা বলতেছি, দাঁড়াও। কাহিনী হচ্ছে, বলো এখানে ক্লজ কয়টা? দুইটা। কিন্তু চিহ্ন কি কোনো বাক্যে শেষে দুইটা দেওয়া যায় না, একটা দিতে হয়? একটা। এখানে দুর্বল ক্লজ কোনটা? ডু ইউ নো? না না না। সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াই ইউ লাভ মি না? হ্যাঁ স্যার। সে তো দুর্বল। তাহলে তুমি কি এই চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে দুর্বলকে প্রায়োরিটি দিবা না সবলকে? সবকে। সবল কোনটা? ডু ইউ নো? সে কি অ্যাসার্টিভ আছে না ইন্টারোগেটিভ ফর্মে আছে? ইন্টারোগেটিভ। এই জন্য এখন দিতে হবে প্রশ্নবোধক। ও বুঝেছি। ক্লিয়ার? জি স্যার। কিন্তু আগের যে বাক্যটা ছিল সেখানে কি হইতো? ফুল স্টপ, কারণ ওইখানে সবল ছিল অ্যাসার্টিভ। বুঝছি? জি স্যার। তাহলে এখন সাম আপ করতেছি আমি। চিহ্ন নির্ভর করবে প্রিন্সিপালের উপরে, সাবঅর্ডিনেটের চিহ্নের ক্ষেত্রে 1% অবদানও নাই। বুঝছি বিষয়টা? স্যার। চিহ্ন ব্যবহার করার জন্য আমরা শুধু তাকাবো প্রিন্সিপালের দিকে। কার দিকে তাকাবো? প্রিন্সিপালের দিকে। যদি দেখি প্রিন্সিপালের শুরুতে সাবজেক্ট আছে, অ্যাসার্টিভ আছে, তাহলে দিব ফুল স্টপ। যদি দেখি প্রিন্সিপালের শুরুতে অক্সিলারি ভার্ব আছে, মানে ইন্টারোগেটিভ আছে, তাহলে শেষে দিব প্রশ্নবোধক। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবার আমি যদি বলি, Where he lives. থ্যাংক ইউ। হি লিভড। নাম্বার লিভস। এবার বলো কোনটা হবে? আরে, Where he দেন lives. হি এমনি দিলেও তো স্যার সি নাম্বারটা হইতো যদি শুধু লিভস দিতেন। এখন কোনটা হবে বলো? ডি। থ্যাংক ইউ। এখানে সি আর ডি দুইটাই সঠিক, তো আমরা বলছি না দুইটা সঠিক হলে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করবো। জি জি স্যার। স্যার। ইয়েস। বলো কোনটা হবে? হু ইউ আর। থ্যাংক ইউ। এই যে বি হবে। কিন্তু শুধু একটা শব্দ আছে ডাব্লিউএস ওয়ার্ডের আগে, তাই না? হ্যাঁ। ওই যে আসামি দুইরা, তারপরে মানে চোর মোর দিরা না, বল তুই কি, সে হু ইউ আর। হুম। তাহলে এমবেডেড কোশ্চেন কি টোটালি ক্লিয়ার? জি স্যার। ইজ দেয়ার এনি কনফিউশন? নো স্যার। ওকে, তাহলে আমরা এখন আজকে আরেকটা টপিক পড়ি, চলো, ইনভার্সন। হ্যাঁ, ইনভার্সন। হ্যাঁ। এটা উল্টা, আগে ভার্ব আসবে পরে সাবজেক্ট। এখানে আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিব।
আমাদের এই টপিক গুলো অনেক ছোট করে পড়াইছে। এগুলো অনেক ডিটেলস, আমি তো বলছি কোচিং এ একটু একটু এরকম হবেই রে ভাই। ওকে, চলো। ইনভার্সন ওয়ার্ডটা আসছে হচ্ছে তোমার ইনভার্স থেকে। বলো কোথা থেকে আসছে? ইনভার্স, ইনভার্স। এই কথাটাই হয়তো কোচিং এ বলে না সম্ভবত। বিপরীত বা বৈপরীত্য এরকম কিছু। ইনভার্স হচ্ছে ভার্ব, যার অর্থ উল্টায় দেওয়া, বিপরীত করা। হ্যাঁ, এটাই বলছে। আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে ইনভার্স থেকে ইনভার্সন। নাউন, হ্যাঁ, উল্টানো। কারণ টপিকের নাম তো নাউনই দিতে হবে, তাই না? হুম। এবার প্রথমে লিখবা প্রশ্ন চেনার উপায়। প্রশ্ন চিনার উপায়। হুম, তারপর হ্যাঁ, লেখো বাক্যের শুরুতে নৌজা, এটা মেন নাম, টেকনিক বানাইছি আর কি। হ্যাঁ, নৌজা আমাদের থাকবে। আমাদের শিখাইছে নেগেটিভ ওয়ার্ড, সাম, সাচ। লিখো লিখো, বাক্যের শুরুতে এই নৌজা থাকবে। হ্যাঁ, টেকনিক্যালি নৌজা। নৌজার এন্ড দিয়ে হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ, নেগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এরপরে ও দিয়ে হচ্ছে তোমার অনলি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এস দিয়ে হচ্ছে সো, এ দিয়ে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে নেগেটিভ অ্যাডভার্বের পাশে তুমি চাইলে ব্র্যাকেটে বা নিচে আন্ডারলাইন দিয়ে কিছু নমুনাও লিখে রাখতে পারো। নো, নট, স্কার্সলি, হার্ডলি। ধরো তোমার নেভার, তারপরে স্কার্সলি, হার্ডলি, seldom, স্কেয়ার্স, আরে scarcely, হ্যাঁ, স্কেয়ার্স, স্কেয়ার্সলি, হার্ডলি আছে, নো সোনার, হার্ডলি, তাই না? হার্ডলি, সেলডম। নো সোনার, সেলডম, বেয়ারলি, তাই না? জি স্যার। তাই না? এর বাইরে থাকেও না। সেলডম, এই কয়টাই। তারপরে তোমার ওই কি যেন একটা আছে, নট আনটিল। তাহলে এই নেগেটিভ অ্যাডভার্ব অথবা অনলি অথবা সো অথবা অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস তোমরা তো মনে হয় বুঝোই, বুঝো না? স্যার একটু বলেন। অ্যাডভার্ব অফ প্লেস জিনিসটা হচ্ছে, আমি বললাম যে ইন ফ্রন্ট অফ সিটি কলেজ। সামনে। তাহলে এটা অর্থ কি দাঁড়াচ্ছে? সিটি কলেজের সামনে না? জি স্যার, হ্যাঁ, ইনফ্রন্ট বানানো ভুল হয়েছে স্যার। হয় নাই, সঠিক হয়েছে তো। সঠিক হয়েছে না? কি ইনফ্রন্ট। হবে তো? কি হবে? আমি তো টি প্রথমেই দিয়েছি, দেখো নাই তোমরা? না স্যার, প্রথমে দেন। যাও, তোমরা খালি ভুল ধরো ভাই। ওকে, চলো, শোনো, মজার ব্যাপার শোনো। এই ইন ফ্রন্ট যেটা তুমি দেখতেছো না, এটার উচ্চারণ কিন্তু টি ছাড়াই করবা। হ্যাঁ, উচ্চারণ টি ছাড়াই করবা, বুঝছো? জি স্যার। মানে কোন শব্দের শেষে যদি তোমার এন টি অথবা এন ডি থাকে, তাহলে তোমরা এই ডি আর টি কে বাদ দিয়ে উচ্চারণ করবা। ক্লিয়ার? জি স্যার। তার মানে বন্ধু ইংরেজি কি? ফ্রেন্ড। ফ্রেন্ড, মানে ডি ফ্রেন্ড বলবো না। ছাত্র ইংরেজি কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। এবং ইংরেজি কি? এবং এন্ড এন। দেখো, এখন তুমি চিন্তা করে দেখো ইংরেজরা কত টেকনিক্যাল, ওরা এগুলো বাদ দিয়ে উচ্চারণ করে। আবার নিটি রুল। তাহলে তুমি যদি এনে ডি আর টি বলতে দাও, তাহলে কাহিল লাগে না? এই যে এন্ট বলতে কাহিল লাগে না? হ্যাঁ। তারা দেখো এগুলো বাদ দিয়ে দেয়, মানে রুলস। তার মানে ফ্রেন্ড ডিটা শোনাইতে আরেকজনকে বিশাল খবর হয়ে যায়, বুঝছো?
এই জন্য ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড, কত ইজি স্মুথলি বলা যায় ইজ মাই ফ্রেন্ড। বাংলাদেশে বললে বলবে ভুল বলি পারি না। হ্যাঁ, জি স্যার। যে পারে না সে তো ভুল বলবেই, কিছু করার নাই তো ভাই। তো যে যেটা শুদ্ধ জানে, তো মানে যে যেটা শুদ্ধ জানে, তুমি যখন তার সামনে গিয়া আসল শুদ্ধটা বলবা, সে যেহেতু জানে ওইটা শুদ্ধ, তাহলে তো সে ভুলই বলবে, বুঝে নাই? জি ওকে, স্যার। সো ইন ফ্রন্ট অফ সিটি কলেজ, এটা তো একটা স্থান বোঝাচ্ছে না? স্থান কি বোঝাচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে স্থান, সময়, কোনো কিছু করার পদ্ধতি, যেটাকে ম্যানার বলা হয়, আর হচ্ছে কি যেন, কারণ। এই চারটা তো adverb রিজন। নাকি? হ্যাঁ, রিজন, এই চারটা তো adverb। আর এখানে কি একটা শব্দ দিয়া স্থান বুঝাইছে নাকি মোটামুটি এক দুই চারটা দিয়া? চারটা। হ্যাঁ, এটাই আবার স্থানও বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। স্যার বাংলাটাকে হ্যাঁ, স্যার বুঝি নাই। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস মানে এটা তো একটা স্থানকে বোঝাচ্ছে, যে ইন ফ্রন্ট অফ সিটি কলেজ মানে সিটি কলেজের সামনে। তাহলে আমরা তো জানি স্থান, সময়, কোনো কিছু করার পদ্ধতি, আর হচ্ছে কারণ, এই চারটা অ্যাডভার্ব না? জি স্যার, এমপিটিআর। আবার আমি যদি বলি ইন দা আফটারনুন, অ্যাডভার্বিয়াল প্লেস অফ টাইম। ইন ফ্রন্ট হচ্ছে এখানে ক্লজ মার্কার। আরে না, কি বলে ইন ফ্রন্ট অফ দ্য প্রিপোজিশন। ও এই যে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন না, এই যে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, এটা বুঝছো? জি স্যার। আর শুরু হয়েছে ইন দ্বারা, শেষ হয়েছে গিয়ে অফ দ্বারা। তো ইন ফ্রন্ট অফ আর প্রিপোজিশন দেখি তো পরে নাউন হয়েছে সিটি কলেজ, তাই না? জি স্যার বুঝছি। হ্যাঁ, ওকে। সো ইন ফ্রন্ট অফ সিটি কলেজ। এবার আসো, তো এবার আমরা চিনলাম যে নোজা একটা মেইন নাম, টেকনিক দিয়ে শিখলাম শুরুতে, নোজা থাকলে কোনো বাক্যের শুরুতে, তাহলে এটা ইনভার্সনের স্ট্রাকচারে হবে। আর ইনভার্সন স্ট্রাকচার থেকে সেটা লিখে এটা একটা মেইন নাম দিয়ে টেকনিক দিয়ে পড়ায় ফেলবো আমরা। ভেরি ইজি টেকনিক। আসমা, হ্যাঁ। আসমা। হ্যাঁ, এখন আসমার ইলাবোরেশনটা করে দিই। আসমার এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, বলো কি? অক্সিলারি। এস দিয়ে সাবজেক্ট, আর এম দিয়ে হচ্ছে মেইন। মেইন ভার্ব। মেইন ভার্ব প্লাস এ দিয়ে হচ্ছে তোমার এডিশনাল, মানে অতিরিক্ত অংশ, এটা বাদ দিলেও পারো। তো টেকনিকটা মিলালাম, এডিশনাল। জি স্যার লিখেছি। এখন চলো আমরা যদি এক্সাম্পল দিই। Hardly had I reached the station, এটা কারেক্ট নাকি hardly I had reached the station, কোনটা কারেক্ট? প্রথমটা। থ্যাংক ইউ। এবার দেখো বাক্যের শুরুতে হার্ডলি আছে, এটা কি নেগেটিভ অ্যাডভার্ব না? হ্যাঁ নেগেটিভ। এটা দেখা তুমি চিনছো, এটা ইনভার্সন, ইনভার্সনের প্রশ্ন, এটা ইনভার্সনের স্ট্রাকচারে হবে। তাহলে স্ট্রাকচারটা কি এবার আসো মিলাই। হ্যাড কি অক্সিলারি ভার্ব না? হ্যাঁ স্যার অক্সিলারি এ ভার্ব। গিয়েছে, তারপরে আই কি সাবজেক্ট না এস, সাবজেক্ট। তারপর রিচ কি মেইন ভার্ব না এম, মেইন ভার্ব। পরে পুরোটা বাকিটা হচ্ছে তোমার এডিশনাল। এডিশনাল বা অতিরিক্ত অংশ। কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার। ইনভার্সনের স্ট্রাকচার হচ্ছে আসমা। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, দাঁড়াও। দাঁড়াও, ধরো আমি বললাম কলেজ stands a restaurant, এই বাক্যটা কি সঠিক? আরেকটা বাক্য লিখি, in front of city college
রেস্টুরেন্ট। স্যার প্রথমটা সঠিক না ভুল, স্ট্যান্ডস পরে হবে রেস্টুরেন্টের পরে। থ্যাংক ইউ। তারপরে সবাই বলো প্রথমটা কারেক্ট না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। সবাই বলো, একজন বললে হয় যে দ্বিতীয়টা, কিন্তু কেন স্যার? আহ, প্রথমটা কে বলছো? স্যার আমি। আমি কি, আমি তো দেখতে পাচ্ছি না। ইতি বলছি। ইতি ইতি। স্যার প্রথমটাই তো হওয়ার কথা, কারণ ফার্স্টে তো এম পরে তো পি। না, বন্ধ করবেন। এখানে সিটি কলেজ হচ্ছে সাবজেক্ট না, সাবজেক্ট তো হচ্ছে রেস্টুরেন্ট। আমি বলে দিই, স্ট্যান্স হচ্ছে ভার্ব আর রেস্টুরেন্ট হচ্ছে সাবজেক্ট। জি স্যার, এটাই তো বলছি। আর ইন ফ্রন্ট অফ সিটি কলেজ এটা হচ্ছে প্লেস অফ অ্যাডভার্ব অফ প্লেস, এটা অ্যাডভার্বিয়াল প্লেস। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার হবে প্রথমটা, বুঝছি। হ্যাঁ স্যার। প্রথমটা অ্যান্সার, কারণ এটা হচ্ছে তোমার ইনভার্সনের প্রশ্ন। ক্লিয়ার? হুম। স্যার আমি বুঝিনি। হ্যাঁ, বুঝতেছি না এটা। না বোঝার কিছু নাই তো রে ভাই। মানে আমি প্রথমে বলছি সহজ করলে সহজ, কঠিন করলে কঠিন। মানে তুমি এটা না বোঝার কিছু নাই। ক্লাসের রুলে, ক্লাস রুল যদি তোমার ইয়ে না থাকে, ওই কি বলে এটাকে, মানে বিষয়টা হচ্ছে ইনভার্সনের, এখন মূল কথা আসি। ইনভার্সনের কাজ হচ্ছে তুমি উল্টাইতে হবে, উল্টা করবে। এখন প্রশ্ন ইনভার্সনের হয়ে গেছে, শুরুতে অ্যাডভার্বিয়াল প্লেস অফ প্লেস বাক্যে চলে আসছে, তাহলে এখন তুমি প্রশ্ন চিনে ফেলছো, এখন তোমার সবাই উল্টাই কি হবে? তুমি যদি আগে সাবজেক্ট রাখা দাও রেস্টুরেন্ট, তাহলে কি উল্টানো হইলো? না। তো এখন এখানে অক্সিলারি ভার্ব নাই। ক্লাসের রুল এক না থাকলে দুই যেমন এক হয়ে যায়। এখানে এই ইংরেজির এই জায়গায় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। আমি আর এটা কোথাও পাই নাই যে সাবজেক্টের আগে, আমি আজীবন পাইছি যে সাবজেক্টের আগে তোমার অক্সিলারি ভার্ব বসে। মেইন ভার্ব কোনোদিন সাবজেক্টের আগে বসতে পারি, এটা আমি কখনোই পাই নাই। এই ইনভার্সনে শুধু এই কাণ্ডটা ঘটে, বুঝছো বিষয়টা? জি স্যার। অক্সিলারি ভার্ব নাই। এখন ভার্বকে তো সাবজেক্টের আগে আনতে হবে। এখন বাধ্য হয়ে তোমার ওই মেইন ভার্ব কি সাবজেক্টের আগে আনতে হবে। বুঝছি। তাহলে ধরো আমি যদি বলি ইন ফ্রন্ট অফ নরসিংদী গভর্নমেন্ট কলেজ, স্টেন্স এ কম্পিউটার মার্কেট না এ কম্পিউটার মার্কেট স্টেন্স? হ্যাঁ, তার মানে এই কাণ্ডগুলা ইনভার্সনই হয়ে থাকে, অড কাণ্ড, তাই না? হ্যাঁ, Yes, sir. অকার্ড, উইয়ার্ড, ইয়েস, স্ট্রেঞ্জ, weird, বিজার, occurred, exceptional, স্ট্রেঞ্জ, বিজার। different, yeah. So this type of things happen here in this topic inversion. The technique we should remember ASMA. So today we have completed two topics. One is embedded question, the other is inversion. ইনভার্সিটি। Yeah, so এখন আমরা সাম আপ করবো, সামারি বলবা, মানে সংক্ষেপে বলবা, সংক্ষেপে বলতে ডিটেলস বলবা যে এমবেডেড বলতে আসলে কোশ্চেন মধ্যে কি বুঝেছো এটা বলো। জি স্যার। এমবেডেড কোশ্চেন বলতে কি বুঝেছো এটা বলো। স্যার প্রিন্সিপালের উপর আর কি চিহ্ন নির্ভর করবে এটাই। প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে শেষের চিহ্নটা ব্যবহার করতে হয়, এই তো? জি স্যার। চিহ্নটা সবসময় ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লোজের উপর, মানে যেটার মধ্যে সাবজেক্টের আগে দুষ্ট থাকে ওইটা তো দুর্বল, ওইটা না, অন্য ক্লোজ প্রথমটার উপর ডিপেন্ড করে। চিহ্নটা কি ফুল স্টপ হবে না প্রশ্নবোধক হবে, দুইটাই হয় চিহ্ন। আর ডাব্লিউএস ওয়ার্ডের পরে সবসময় কি আসে? অক্সিলারি। ডাব্লিউএস ওয়ার্ডের পরে সবসময় অক্সিলারি না সাবজেক্ট? ও, ইমবেডেড এর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট। subject. This is the difference. Here is the difference between WS questions and embedded question. Only here is the difference. Subject and auxiliary. Subject and WS word.
অ্যান্ড আর ইনভার্সনে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য কি পয়েন্ট? উল্টানো। উল্টানো। আচ্ছা, এমবেডেড কোশ্চেন বুঝবো কিভাবে, যেটা এমবেডেড কোশ্চেন কে বোঝার পদ্ধতি কি? এক্সট্রা ওয়ার্ড থাকবে। ডাব্লিউএস ওয়ার্ডের আগে মিনিমাম একটা ওয়ার্ড হলো থাকবে, তো হুম। তখনই আমরা বুঝবো যে এটা ডাব্লিউএস কোশ্চেন না, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এমবেডেড কোশ্চেন, অর ইট উইল গো আন্ডার দ্য রুলস অফ এমবেডেড কোশ্চেন। ওকে, আর জি স্যার। ইনভার্সনের প্রশ্নটা আমরা চিনবো কিভাবে? শুরুতে নো স্যার। হ্যাঁ, অনলি, সো, এবং মজার ব্যাপার হচ্ছে তোমাদেরকে ওই যে তো ওইখানে একটা টপিক লিখে নিবা, একটা টপিক লিখে নিবা, একটা টপিক বাদ পড়েছে, এটা ছোট টপিক, এটা হচ্ছে তোমার বাদ পড়েছে, দেখছো কথায় কথা আসে, এইভাবে কাজ করে, আমার মাথায় একদম ছিল না এটা। শুধু এগ্রিমেন্ট একটা টপিক আছে, তাই না? শুধু এগ্রিমেন্ট একটা টপিক আছে, এবং এই টপিকের মধ্যে ইনভার্সনের রুল কাজ করে কিভাবে, আমি একটা আজকে এই টপিকটা আমি পড়াতে পারবো না, আমি এক্সাম্পল একটা দিই, তাহলে কিছুটা আজ করতে পারবা। যেমন আই প্লে আই প্লে ফুটবল এন্ড আরে এন্ড সো হি ডাজ। এটা বাংলা বলি, পরে তোমরা দেখো বাক্যটা সঠিক না ভুল। আহ, আমি ফুটবল খেলি এবং সেও খেলে। আমি ফুটবল খেলি এবং সেও ফুটবল খেলে, এটার বাংলা হচ্ছে এটা। এখন বাক্যটা দেখো ঠিক আছে না ভুল আছে? স্যার এখানে তো আনসারটা আপনি যে সেন্টেন্স লিখছেন এটার তো এমন আসতেছে যে আমি ফুটবল খেলি এবং তাই সেও খেলে। আচ্ছা, খালি পেট বাদ দেন, আমি ক্লাস নিয়ে খাইয়া পড়ে চলে এলাম। ওকে, সো আবার বলো, আমি একটু ইনেটে নিচ্ছিলাম, হ্যাঁ। বলছি যে এখানে আপনি যে সেন্টেন্সটা লিখছেন এটার অর্থ তো হচ্ছে আমি ফুটবল খেলি তাই সেও খেলে। না, না। আমি তো আমি তো অর্থ বলেই দিলাম, আমি ফুটবল খেলি এবং তাই সেও খেলে, মানে ফুটবল সেও খেলে, তাই না, তো ফুটবল সেও খেলে আর সেও ফুটবল খেলে, এটার মিনিং হচ্ছে এইটা। এখানে সুর তো সুতরাং না, ও এটা হচ্ছে এই টপিকের নাম হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর আমি যে শুধু এগ্রিমেন্টের টপিক বলছি, এগ্রিমেন্ট দুই প্রকার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এটা আমরা পড়াবো, ঠিক আছে? আহ উম আজকে পসিবল না, নেক্সট ক্লাসের শুরুতে এটা আমরা পড়াবো। আচ্ছা। আচ্ছা, সো এখন আমি বলতেছি যে মিনিংটা এরকম যে আমি ফুটবল খেলি এবং সেও ফুটবল খেলে। তো এখন আমি বলতেছি যে বাক্যটা সহজ করে বলতে, বাক্যটা তোমরা দেখো স্ট্রাকচার ঠিক আছে নাকি কোনো মিস্টেক আছে? স্যার এখানে কি শুধু হি সো দিলে বাক্যটা হয়ে যেত, ডাস না দিলেও? না না না, দাঁড়াও আমি বুঝাচ্ছি। যেমন আমরা বলি এন্ড তো সো অন। আমি আরেকটু সহজ করে দিই, পরে বলো। এই ক্লজের শুরুতে সো আছে না? হ্যাঁ। তাহলে এখন এটা তো ইনভার্সনের স্ট্রাকচারে যাবে না, ইনভার্সনের স্ট্রাকচার কি? ও হ্যাঁ বুঝছি। তাহলে তোমার এখানে অ্যান্সার হবে এন্ড ডাস। সো ডাজ হি। কি হবে বলো? এন্ড সো ডাস হি। ডাজ হি। সেম মনে করো আমি বললাম যে আই ওয়াচড দা মুভি, এখন আমি আর ইংলিশ বলবোই না, বাকিটা তোমরা বলবা, আমি শুধু বাংলা বলবো, এই পুরাটা তোমরা বলবা। মানে আমি মুভিটা দেখেছিলাম এবং তারাও দেখেছিল, বলো। সো ওয়াশড দে। এন্ড বলো পরে কি? সো সো ওয়াশড। ডিড দে। ও ডিড হবে। ওমা, ওয়াজ কি দুইবার নিয়ে আসবা? ওইখানে কি প্লে দুইবার নিয়ে আসছিলা? না না না। অক্সিলারি নিয়ে আসতে হয়, বুঝছো? জি স্যার। সো ডিড দে, তাহলে দেখো সো আসার কারণে এই ক্লজের শুরুতে আসার কারণে কিন্তু আগে অক্সিলারি পরে সাবজেক্ট চলে গেছে, তাই না? জি স্যার। মানে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে ইনভার্সনের এই ব্যাপারগুলো হয়। ওকে, সো
I wanna say goodbye for now. I will see you tomorrow. কালকে রাতে, কালকে সন্ধ্যায় তো ক্লাস নিয়ে নিলে মনে হয় বেটার হয় নাকি? তোমাদের জন্য কোনটা বেটার হয় বলো? স্যার সন্ধ্যায় না, রাতে নিলেই ভালো হয় স্যার। তাহলে আমরা রাতেই নিব 8:30টায়, ওকে? জি স্যার। ঠিক আছে, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ ফর নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।